আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে আমরা জানতে পারবো অসম্পৃক্ত পরীক্ষা সম্পর্কে। তো আমাদের যে কোনো জিনিস জানার আগে আমাদের জানতে হয় সেটা কি, কেন করা হয় এবং কিভাবে করা হয়। এই তিনটি প্রশ্নের মাধ্যমে, মানে অসম্পৃক্ত পরীক্ষা কি, কেন করা হয়, কিভাবে করা হয়, এই তিনটি প্রশ্নের উত্তর জানার মাধ্যমে আমরা এই টপিক সম্পর্কে অনেক বিস্তারিত একটা ধারণা পেয়ে যাব। তো আসো প্রথমে আমি জানতে চাই অসম্পৃক্ততা পরীক্ষা কি। আমরা নামের শেষে পরীক্ষা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, যার মাধ্যমে আমরা কি নির্ধারণ করতে পারি, এক, যৌগটি সম্পৃক্ত কিনা নাকি অসম্পৃক্ত, তাই বলা হয়েছে অসম্পৃক্ততার পরীক্ষা। তার মানে এখন আমাকে সামনে দুইটা জিনিস চলে আসলো, এক হচ্ছে সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি। ইংলিশে বললে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করতে পারি কোন যৌগটি সম্পৃক্ত যৌগ, কোন যৌগটি অসম্পৃক্ত যৌগ। তা এখন আমরা জানলাম যে সম্পৃক্ত যৌগ কখন হবে, যখন কার্বন এবং কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, এবং অসম্পৃক্ত যৌগ কখন হবে, যখন কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। এখন কেন? আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে শুধুমাত্র সিগমা বন্ড থাকে, আর যখন ডাবল বন্ড হয় তখন একটি সিগমা বন্ডের পাশাপাশি আরেকটা পাই বন্ড হয়, আর যখন ট্রিপল বন্ড হয় তখন একটা সিগমার পাশাপাশি দুইটা পাই বন্ড আমরা পেয়ে থাকি। তার মানে এই দুটো হচ্ছে পাই বন্ড আর এই একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড। তো এখন আমরা যে জানলাম যে কার্বন কার্বন একক বন্ধন কখন হয়, আসলে জৈব যৌগ কি, জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহ। তার মানে আমরা জানি হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগ, যাদেরকে আমরা হাইড্রোকার্বন বলতাম। এবং হাইড্রোকার্বন এবং এদের ডেরিভেটিভস বা উদ্ভূত জাতক যেগুলো আছে সেগুলো মিলে হচ্ছে জৈব যৌগ। কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেখানে সিগমা বন্ড থাকে এবং এই বন্ধনটা পাই বন্ধন থেকে কিন্তু স্ট্রং হয়ে থাকে, মানে সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা একটু বেশি শক্তিশালী। যে কারণে এই কার্বন কার্বন যৌগ, কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকে তখনই আমরা সেই যৌগটাকে সম্পৃক্ত বলতে পারি, এবং যখন কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে তখন আমরা সেই যৌগটিকে বলতে পারি অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ততা কি আসলে? অসম্পৃক্ততা হচ্ছে জৈব যৌগের সেই রকম একটি অবস্থা যখন কার্বন পরমাণু সর্বাধিক সংখ্যায় হাইড্রোজেন ধারণ করতে পারে না, সর্বাধিক সীমায় হাইড্রোজেন ধারণ করতে পারে না, মানে হাইড্রোজেন পরমাণুর ঘাটতিটাই আসলে অসম্পৃক্ততা। যা তখন তখন এই হাইড্রোজেন পরমাণুর ঘাটতি পূরণের জন্যই একক বন্ধন থেকে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়। মানে ধরো আমরা দুই কার্বনের একটি জৈব যৌগ যদি দেখি, এবং এই ক্ষেত্রে কার্বনের তিনটি হাত ফাঁকা আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্পেশাল, আমাদের মৌলের কথা মনে পড়লো, C2H6 মৌল না, সরি, যৌগ। তো এটা হচ্ছে ইথেন, এবং ইথেনে আমরা দেখতে পাচ্ছি দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগতে সর্বাধিক সংখ্যক কতটি হাইড্রোজেন ধারণ করতে পারে, 6টি। কিন্তু আমি যদি এখান থেকে একটি করে হাইড্রোজেন সরিয়ে দিতাম, একটি করে এই কার্বন থেকে এবং একটি এই কার্বন থেকে, তখনই কিন্তু দেখো হাইড্রোজেন কিন্তু এখন সর্বাধিক অবস্থায় নেই, তখন এই কার্বন আরেকটি হাত এবং এই কার্বন আরেকটি হাত নিজেদের মধ্যে যৌগ গঠন করে দ্বিবন্ধন গঠন করে ফেলত, এবং তখন কিন্তু যৌগটা হয়ে যেত C2H4, এবং সেটি হচ্ছে অ্যালকিন বা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগসমূহ। এবং সেক্ষেত্রে আমরা দেখো এখন দুটি কার্বন বিশিষ্ট জৈব যৌগ সর্বাধিক কতটি হাইড্রোজেন ধারণ করতে পারে, 6টি। কিন্তু যখন এর মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হলো, এর ফলে তার কিন্তু সর্বাধিক সংখ্যক হাইড্রোজেন সে ধারণ করতে পারছে না, সেটা 4টি হাইড্রোজেন ধারণ করতে পারছে, যেটা তার সংখ্যা 6 অপেক্ষা কম। এই কারণেই বলা হয় অসম্পৃক্ততা কি, অসম্পৃক্ততা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ঘাটতি, মানে কার্বন সমূহ তাদের সর্বাধিক সীমায় হাইড্রোজেন ধারণ করতে পারে না। তার মানে আমরা বুঝলাম যে তা অসম্পৃক্ততা কি, কখন হয়, এবং সম্পৃক্তদের একক বন্ধন কিসে থাকে, অ্যালকেনে বিদ্যমান থাকে। আর অসম্পৃক্ততা দ্বিবন্ধন থাকলে আমরা সেটাকে অ্যালকিন বলি, এবং ত্রিবন্ধন থাকলে আমরা সেটাকে অ্যালকাইন বলি। তার মানে সম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকেন, অ্যালকেন সমগ্র শ্রেণীর সম্পৃক্তর মধ্যে পড়ে, এবং অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্তর মধ্যে। অ্যালকেন পড়ে সম্পৃক্ততে, অ্যালকিন এবং অ্যালকাইন পড়ে অসম্পৃক্ত যৌগের মধ্যে শ্রেণী বিভাগে। তো এখন আমাদের যে জানার বিষয়টা হচ্ছে সম্পৃক্ত জানলাম, অসম্পৃক্ত জানলাম, অসম্পৃক্ততা কি তাও জানলাম। এখন হচ্ছে কেন সৃষ্টি হয়, কেন হয়, এবং অসম্পৃক্ততার পরীক্ষাটা আমাদের কেন করা প্রয়োজন।
আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি কোন যৌগটি সম্পৃক্ত যৌগ, কোন যৌগটি অসম্পৃক্ত যৌগ। আমাদের দুইটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, দুইটি বিকারক আছে আমাদের কাছে, ব্রোমিন দ্রবণ আর একটা হচ্ছে বেয়ারের পরীক্ষা। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ আর একটা হচ্ছে বেয়ারের পরীক্ষা। তো আজকে আমরা মেইনলি ব্রোমিন দ্রবণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো তার আগে আমরা জানবো যে আমরা জানলাম যে অসম্পৃক্ততার পরীক্ষা কারা দিতে সমর্থ, অসম্পৃক্ত যৌগগুলো দিতে সমর্থ। এখন হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা কেন করা হয়? এক, কোন যৌগ সম্পৃক্ত কোন যৌগ অসম্পৃক্ত তা বোঝার জন্য। দুই, পাই বন্ধনের উপস্থিতি নির্ধারণের জন্য, যে কোন যৌগে পাই বন্ধন আছে কোন যৌগে পাই বন্ধন নেই সেটি জানার জন্য আমরা এই অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। তিন, আমরা যখন বড় বড় শিল্প কারখানায় মানে বড় বড় শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের তেল ব্যবহার করি। ধরো উদ্ভিজ যে সকল তেল আছে, সয়াবিন তেল, সরিষার তেল, কিন্তু আবার আছে ডালডা। এখন ডালডা সম্পৃক্ত, কিন্তু সয়াবিন, সরিষা এগুলো কিন্তু অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মেইনলি। তো যাই হোক, এগুলো অসম্পৃক্ত যৌগ। তো যখন আমরা কোনো সম্পৃক্ত যৌগের মধ্যে অসম্পৃক্ত যৌগ যদি ভেজাল হিসেবে মিশে যায়, তো সেইটা ভেজাল মিশ্রিত আছে কিনা এটা জানার জন্য, মানে যৌগের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা এই অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। যেমন ডালডা ধরো সম্পৃক্ত যৌগ, তো এর মধ্যে অন্য কোনো যৌগের কোনো মিশ্রণ চলে গেছে কিনা অসম্পৃক্ত যৌগের, এটা আমরা এই অসম্পৃক্ততার পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। যদি দেখে যে না এটি মানে এই যে বিকারক যখন ব্রোমিন যেন লালচে বাদামি, এটা অসম্পৃক্ততার পরীক্ষার ফলে যদি অসম্পৃক্ত যৌগ হয় তাহলে সেটা বর্ণহীন করে দেয়, ব্রোমিনের দ্রবণের লালচে বাদামি বর্ণটাকে। তো যদি আমরা দেখি যে ডালডা এই বিক্রিয়া দিচ্ছে, অসম্পৃক্ততার পরীক্ষা দিচ্ছে, তার মানে ব্রোমিনের সাথে মানে ডালডার সাথে ওই উদ্ভিজ তেল বা অন্য কোনো ভেজাল মিশ্রিত অবস্থায় আছে, এটা আমরা নির্ধারণ করতে পারি। মানে অসম্পৃক্ততার পরীক্ষা আমরা তিনটি কারণে করি। এক হচ্ছে পাইবন্ধনের উপস্থিতি আছে কিনা তা জানার জন্য, কোন যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত তা নির্ণয়ের জন্য, এবং তিন হচ্ছে যৌগের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য। এখন হচ্ছে কিভাবে করা হয়, আমি আগে বলেছি দুভাবে করা যায়, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণের মাধ্যমে আর একটা হচ্ছে বেয়ারের মাধ্যমে। আজকে আমরা মেইনলি জানার চেষ্টা করব অ্যালকিন সম্পর্কে, যেটা অ্যালকিন দেয়। এবং একটা কথা বলে রাখা দরকার, অ্যালকিন কখনো অসম্পৃক্ততার পরীক্ষা দিবে না, অ্যালকিন ফার্স্ট দিবে, অ্যালকিনের তুলনায় স্লো দিবে। এবার আসি, আমরা জানলাম অ্যালকিন কখনোই দিবে না, অ্যালকিন ফার্স্ট দিবে এবং অ্যালকাইন স্লো দিবে। এবং আমরা যখন ভবিষ্যতে পড়ি আমরা জানি যে বেনজিন বা অ্যারোমেটিক যে সকল যৌগ আছে স্পেশাল কাইন্ড অফ আনস্যাচুরেশন দেখায়, মানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়, তারা আবার এই অসম্পৃক্ততার পরীক্ষাগুলো দেয় না। এখন আমরা দেখব ব্রোমিন দ্রবণের মাধ্যমে আমরা কিভাবে এই অসম্পৃক্ততা নির্ণয় করতে পারি। আজকে আমরা দেখব, দেখো অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এটি হচ্ছে ইথিন। তো ইথিন ব্রোমিন দ্রবণ আমরা দুইভাবে তৈরি করতে পারি। এক হচ্ছে এই বিকারক তৈরিতে আমরা পানির সাহায্যে করতে পারি ব্রোমিনের সাথে পানির, আরেকটা করতে পারি ব্রোমিনের সাথে CCl4 বা পাইরিন। এই দুই মাধ্যমে আমরা এই ব্রোমিন দ্রবণ তৈরি করতে পারি। তো আমাদের কোনটি ব্যবহার করা উচিত, কোনটি ব্যবহার করা উচিত না? আমরা যদি এই CCl4 মিশ্রিত ব্রোমিন দ্রবণ প্রস্তুত করি তাহলে আমরা পাবো CH2Br। এই বিকারক দুটি মুছে দিই। এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথানল। কিন্তু আমরা যদি পানির বিকারকটি ব্যবহার করতাম, ব্রোমিন দ্রবণ যদি আমরা পানি দিয়ে তৈরি করতাম, সেক্ষেত্রে উৎপাদে CH2Br এর পরে CH2OH উৎপন্ন হতো এবং সাথে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হতো। তা আমরা এই অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহার করতে পারি?
ব্রোমিন দ্রবণ আমি দুইভাবেই তৈরি করতে পারি। তুমি ব্রোমিনের সাথে CCl4 দিয়েও যেমন বিকারকটি তৈরি করতে পারো, ব্রোমিনের সাথে পানির মাধ্যমেও তুমি এই ব্রোমিন দ্রবণ তৈরি করতে পারো। কিন্তু আমরা যদিও এখন CCl4 তাত্ত্বিকভাবে ব্যবহার হলেও ইদানিংকালে CH2Cl2 ব্যবহার করা হয়, ডাইক্লোরোমিথেন। কারণ হচ্ছে এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা গ্রিন দ্রাবক বলতে পারো, এটাকে সবুজ দ্রাবক। যারা সবুজ রসায়ন সম্পর্কে জ্ঞাত তারা হয়তো বুঝতে পারছো। তো CCl4 এটি একটু কেন ইউজ করা হয়, CCl4 কেন ইউজ করা হলো? কারণ হচ্ছে এটা নিষ্ক্রিয় হয়, মানে ইনার্ট টাইপের, এবং নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করে। এই কারণে ব্রোমিন দ্রবণ তৈরিতে আমরা CCl4 ব্যবহার করি প্রভাবক রূপে এই বিক্রিয়ায়। এবং এই বিক্রিয়া কিভাবে আমি বুঝবো? এখানে ব্রোমিন দ্রবণের কালার থাকে লালচে বাদামি, কিন্তু আমরা যে উৎপাদটি পেয়েছি CH2Br মানে 1,2-ডাইব্রোমো ইথেন, সেটি বর্ণহীন হয়ে থাকে। তার মানে যেহেতু কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি যে আমি যে বিক্রিয়কটির সাথে বিক্রিয়া ঘটাইছি ব্রোমিন দ্রবণের, সেটি অবশ্যই অসম্পৃক্ত যৌগ ছিল। কিন্তু এখানে যদি সম্পৃক্ত যৌগ থাকতো, মানে অ্যালকেন থাকতো, তাহলে এটি কিন্তু এই লালচে বাদামি কালার দ্রবীভূত হতো না। তার মানে ওই লালচে বাদামি কালারই থেকে যেত, মানে নো রিয়াকশন দেখাইতো। কিন্তু আমি অসম্পৃক্ত যৌগ দেওয়ার কারণে আমাদের ব্রোমিনের লালচে বাদামি বর্ণ দুই। তার মানে আমরা জানলাম যে আবার যদি আমি পানি দিয়ে তৈরি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি HBr উৎপন্ন হয়, CH2OH এর পাশাপাশি HBr উৎপন্ন হয়। মানে আমরা একটি মুখ্য উৎপাদ আমাদের যেটি প্রয়োজন, সেটির সাথে আমরা একটি গৌণ উৎপাদও পেয়ে যাই। এই কারণে এটা ব্যবহার করা ভালো, কারণ আমরা ওয়ান স্টেপ রিয়াকশনের মাধ্যমে যেতে পারি। দুটি ওয়ান স্টেপ রিয়াকশন, বাট এইটা একটা গৌণ উৎপাদ আসে, যেটা প্রথমটায় আসে না। আমাদের বইগুলোতে যদিও কোনোটাই লেখে না, আমাদের বইগুলোতে বিশেষ করে SSCর বইতে CCl4 এর উল্লেখ দেখবা না, কিংবা পানিরও দেখবা না। অনেক ক্ষেত্রে বলে যে ডিরেক্ট ব্রোমিন বিক্রিয়া করছে, কিংবা কোথাও কোথাও আবার এটা লেখে যে ব্রোমিন দ্রবণের বিকারকের সাথে বিক্রিয়া। তো আসলে প্রকৃত অর্থে এটা কিন্তু CCl4 এবং পানি, মানে দ্রবণ যখন আমি তৈরি করব, তখন আমার ব্রোমিনের দ্রবণ মানে ব্রোমিনের সাথে পানি মিশ্রণ করতে হবে, অথবা ব্রোমিনের সাথে CCl4 মানে পাইরিন সেটাকে ইউজ করতে পারি। পাইরিন ইউজ করলে ডিরেক্ট শুধু মুখ্য উৎপাদ আসবে, কিন্তু পানি দিয়ে করলে একটা গৌণ উৎপাদ আসবে। কিন্তু স্বাস্থ্যকর হচ্ছে পানি দিয়ে তৈরি করতে পারে। আর CCl4 ইউজ না করে যদি CH2Cl2 মানে ডাইক্লোরোমিথেন ইউজ করো, সেটাও স্বাস্থ্যকর। আর ব্রোমিন বাষ্প একটু ক্ষতিকারক হয়ে থাকে। তো এটাই অ্যালকিন, এইভাবেই আমাদের অসম্পৃক্ত যৌগ সেই পরীক্ষা দিয়ে থাকে। এবং এইটা হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটা বারবার আমরা দেখতে পাই। আমরা দেখি এটা এমন একটা টপিক যেটা SSCতে যেমন ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটও ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশন মানে ইন্টারমিডিয়েটের পরের যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এটা এমন একটা বিক্রিয়া যার গুরুত্ব কখনোই আমরা দেখি আমাদের একাডেমিক লাইফে শেষ হয় না, যেটা SSC কিংবা HSC কিংবা অ্যাডমিশন সবসময় এটা রিলেভেন্ট থাকে। এবং আমি আজকে একটু স্পেশাল কিছু জানানোর ট্রাই করছি, যে কেন পাইরিন ইউজের পরিবর্তে CH2Cl2 ইউজ করা যেতে পারে। এটা গ্রিন দ্রাবক এই কারণে, কিন্তু তাত্ত্বিক পরীক্ষাতে আমি CCl4 যেটা ইউজ করবো। একটা স্পেশাল জিনিস আমি জানানোর ট্রাই করছি SSC স্টুডেন্টদের জন্য, যেটা ডিরেক্ট শুধু ব্রোমিন না, এটা ব্রোমিনের দ্রবণ থাকে, এবং সেটা পানির পাশাপাশি CCl4 দিয়েও করা যায়। মেনলি দুইটা আমাদের বইতে খুব কম সময়ই দেখা যায়। আশা করি এই টপিকটা অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়েছে। অসম্পৃক্ততার পরীক্ষা আজকের পর যে কোনো পরীক্ষা আসলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমরা লিখতে পারবো। এখন বলতে পারো একটা বাকি আছে বেয়ারের পরীক্ষা, সেটা আমরা আরো একটা ভিডিওতে দেখতে পারবো। এবং অ্যালকাইনের ক্ষেত্রে বেয়ারের পরীক্ষাটা কিন্তু অন্যরকম হয়। অ্যালকাইনের ব্রোমিন দ্রবণের বিকারকটা কমেন্টে লিখতে পারো কিন্তু। ধন্যবাদ সবাইকে।